প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় প্রস্রাবে জ্বালাপোড়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BSMMU এর ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। এনটিভির সকল দর্শক শুভানুধ্যায়ী সকলকে স্বাগতম। স্যার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে জ্বালাপোড়া, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া। এটি বলতে আসলে কি বোঝায়? প্রস্রাবে জ্বালাপোড়া ছেলে এবং মেয়ের দুজনের ক্ষেত্রে হতে পারে, পুরুষ এবং নারী যারা। তাতে দেখা যায় যে যখন প্রস্রাবটা ধরেন, তার যখন প্রস্রাবটা করেন ওই সময়টা দেখা যায় একটা বার্নিং সেন্সেশন হয়। এই বার্নিং সেন্সেশনটা অনেক সময় খুব মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে যখন মহিলাদের বার্নিং সেন্সেশনটা হয় তখন এই জ্বালা পড়ার কারণে দেখা যায় যে প্রস্রাবে কিছু করার সময় তার জটিলতা অ্যারেজ করে। যেমন ধরেন অল্প অল্প করে প্রস্রাব করা বা প্রস্রাব করার সময় তার একটা পেইন হয়, আমাদের কাছে প্রায় আসে যে পেইনফুল মিকচুরেশন নিয়ে, এবং প্রস্রাবের ঘন ঘন মাত্রাটা বেড়ে যায়। এবং অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে প্রস্রাবের সাথে রক্তপন্ত যেতে পারে। সেটি স্যার আসলে কাদের বেশি হয়ে থাকে? দেখা যায় নারীদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা খুব বেশি থাকে, কারণ নারীদের যে অ্যানাটমিক্যাল যে পজিশন যে সেটার জন্যই কিন্তু দেখা যায় যে মেয়েদের এই প্রস্রাবের ইনফেকশনটা বেশি হয়ে থাকে। নারীদের প্রস্রাবের রাস্তা, জরায়ু রাস্তা এবং বাথরুমের রাস্তা, তিনটি রাস্তায় খুব সন্নিকটে, খুব কাছাকাছি থাকে এবং প্রস্রাবের রাস্তাটাও খুব শর্ট। তো যার কারণে দেখা যায় যে ইনফেকশনগুলো মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রেও কি হতে পারে কিনা? হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। ছেলেদের ক্ষেত্রেও প্রায়, বিশেষ করে যারা এল্ডারলি পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই প্রস্রাবের ইনফেকশনটা আমাদের কাছে নিয়ে আসেন। এবং যারা এল্ডারলি পেশেন্টের বিশেষ করে বৈবাহিক জীবনে তাদের সেরকম এই ঘটনাগুলো ঘটতে পারে, অথবা প্রস্রাবটা করতে যাদের বাধা পায়, যারা বিশেষ করে যারা এল্ডারলি পেশেন্ট, প্রোস্টেট গ্ল্যান্ড যাদের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবটা যাদের দীর্ঘক্ষণ আটকে থাকে, ধরে রাখতে হয়, এবং প্রস্রাবটা খুব সরু নালীতে হয়, তখন দেখা যায় যে এইসব পেশেন্টের ক্ষেত্রেও অনেক সময় এই ইনফেকশনটা হয়ে থাকে। অথবা যারা ক্রনিক ডিজিজে কিছু আছেন, যেমন ডায়াবেটিস মেলিটাস অথবা কোনো ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রস্রাব ইনফেকশনের মাত্রাটা বাড়তে থাকে। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেটি আসলে কি কি রয়েছে? আমরা পেশেন্টের সিমটোমেটিক চিকিৎসাটি আমরা প্রথম করি। আমরা দেখা যায় যে একটি পেশেন্ট আসলো, আমরা তার প্রপার হিস্ট্রিটি নেই, প্রপার হিস্ট্রি নিয়ে জানতে চেষ্টা করি যে তার এটা কি ধারণা করি যে এটা প্রস্রাবের ইনফেকশন কিনা। শুধু আমরা এই ইনফেকশনটার কারণেই যে প্রস্রাব ইনফেকশন সেটার জন্য আমরা শুধু পরীক্ষা নিরীক্ষা করি, এটার কজটা আমরা, ইটিওলজিটা আমরা জানার চেষ্টা করি যে কি কারণে এই প্রস্রাব ইনফেকশনটা হচ্ছে তার বারবার। সেটাও কিন্তু আমাদের একটা বড় ইম্পর্টেন্ট বিষয়, কারণ দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই শুধু বছরে দেখা যায় যে প্রায় 2-3 বার পর্যন্ত এই ইনফেকশনটা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রস্রাবে যদি একটা জাস্ট আমরা প্রাথমিক স্টেজে আমরা একটা রুটিন এবং কালচার ইউরিনের এই এক্সামিনেশনটা করলেই আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এটা ধরা পড়েছে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা। আর এটার কজগুলো জানার জন্য সাধারণত আমরা অনেক সময় এটার সাথে আলট্রাসোনোগ্রাম করি এবং তার প্রস্রাব কী পরিমাণ জমা থাকে সেটাতে আমরা রিকুইজিশন দেই, অথবা কিডনি ফাংশনটা তার কীরকম আসছে, সিরাম ক্রিয়েটিনিনটা, সেটা আমরা একটু দেখে নিই। যদি পাথরজনিত কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় আমাদের এক্সরে পর্যন্ত করতে হতে পারে। যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে সেই জনগোষ্ঠী আসলে বুঝতে পারেন না কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন, তার মধ্যে কি কি লক্ষণ উপসর্গ থাকলে কখন আসলে চিকিৎসকের কাছে আসবেন তারা? এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় খুব জটিলতা অ্যারাইজ করে বডিতে। আপনারা জানেন যে কিডনি ইনফেকশন পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে, এবং কিডনি ইনফেকশন হয়ে অনেক সময় পেশেন্ট শকে পর্যন্ত চলে যায় এবং শেষ পর্যন্ত হসপিটালে থেকে আইসিইউতে পর্যন্ত তাকে যেতে হতে পারে। এই জন্য তার যখন প্রস্রাবের যখন শুরুতেই তার যখন জ্বালা পড়া শুরু হয়, অথবা জ্বর হয়, অথবা ঘন ঘন প্রস্রাবের মাত্রা বেড়ে যায়, অথবা পেইনফুল মিকচুরেশন, যেটা প্রস্রাব করার সময় তার পেইন হয়, ব্যথা অনুভব করেন, কিংবা তার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, অথবা লয়েন পেইন, সেই পেইন যদি হয় কিডনির অবস্থান যেখানে, সেখানে যদি তার ব্যথা হয়, তাহলে আমরা মনে করি যে এটা সেক্ষেত্রে তার এই প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং আমরা এই ধরনের উপসর্গ হলে অবশ্যই তাকে, আমি মনে করি
যে একজন বাংলাদেশের প্রায় অনেক সর্বত্রই প্রায় এখন ইউরোলজিস্ট আছেন, তাদের প্রথমে একটা ইউরোলজিস্টের কাছে তার পরামর্শের জন্য প্রাথমিকভাবে তার যাওয়া উচিত। কোমরে কিংবা কোমরের নিচের অংশে ব্যথা হলেও অনেকে ধারণাই করে নেন যে কিডনি সমস্যা হয়েছে, সেই ব্যথা কি স্যার আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে জ্বালাপোড়া এটির কারণেও হতে পারে? হতে পারে। যদি আপনি ধরেন যে কোমরের যে পেইনটা আমরা বলি, অনেক সময় এটা তার এই কারণে হতে পারে, অথবা আদার্স যেগুলো ডিজিজ আছেন, যেমন ধরেন স্টোন ডিজিজের ক্ষেত্রে হতে পারে, অথবা লো ব্যাক পেইনও পর্যন্ত হতে পারে। তবে আমাদের মানুষের একটু সাধারণ ধারণা হয়ে থাকে যে তার এই কোমরের পেইনটা এটা সাধারণত এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কিডনি সংক্রান্ত কোনো জটিলতার কারণেই এই তার ব্যথাটা হয়। এবং এরা যারা বিশেষ করে স্পেশালিস্ট চিকিৎসাগুলো করে থাকি, তারা এই কোমরের ব্যথার জন্য কিন্তু আমাদের কাছে আসেন এবং তারা তাদের জটিলতাটা তুলে ধরেন, এবং আমরা অনেক সময় এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন অথবা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি কী কারণে হয়েছে। রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছে, পরবর্তীতে রোগ ডায়াগনোসিস হয়েছে, এরপরে আসলে কাউন্সেলিংটা আপনারা কিভাবে করেন তাদের? ফার্স্ট হলো তার ডায়াগনোসিসটা, এটা আমরা খুব ইম্পর্টেন্ট। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, কী কারণে হলো এবং কিভাবে হলো, তারপর আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যখন তার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তখন আমরা জেন্ডার অনুসারে তার কাউন্সেলিংটা আমরা করে থাকি। সাধারণত যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে আমরা তাকে কিছু সাজেশন দিই। যেমন আমাদের নারীদের অনেকেই তারা লং টার্ম বাসার বাইরে থাকতে হয় এবং তাদের প্রস্রাবকে ধরে রাখার একটা প্রবণতা খুব বেশি থাকে। তো আমরা এইসব ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা প্রস্রাবটাকে বেশিক্ষণ ধরে রাখবেন না, এবং প্রস্রাবটা ধরার সাথে সাথেই যখন অনুভব করেন আপনি, তখন তাৎক্ষণিক প্রস্রাবটাকে কোথায় ক্লিয়ার করার জন্য সেটা যেন ব্যবস্থা থাকে, সেটাই ব্যবস্থা করে নেবেন। এবং সেকেন্ড অপশন আমরা যেটা বলি যে বিশেষ করে বাথরুমের রাস্তার পানি, যেটা যখন এটা খরচ করতে হয় বাথরুমের রাস্তার পানি, এটার জন্য কখনোই যেন প্রস্রাবের রাস্তার দিকে না আসে, সেই ব্যাকফ্লোটা যেন না হয়, সেটাকে আমরা সাবধানতা অবলম্বন করি। অথবা মেয়েদের বিশেষ করে বিশেষ সময়, যেটা পিরিয়ডিক্যাল সময় যেটা বলি, এই সময়টাকে আমরা তাদের যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলি যে কিভাবে তার এটার থেকে রক্ষা পেতে পারেন। অথবা বিশেষ করে আরেকটা ইস্যু হয় যারা বিবাহিত, বিশেষ করে তাদের যখন বিবাহিত সময়ে তাদের যে মেলামেশার যে ব্যাপারটা থাকে, সেখান থেকে আমরা তাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলি যে এই ধরনের ক্ষেত্রে আপনারা কী ধরনের সাবধানতা অবলম্বন করবেন। আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে, যেমন যদি কোনো স্টোন ডিজিজ হয় বা আদার্স কোনো কাজ, যেমন বয়স্কদের যেটা প্রোস্টেট এনলার্জমেন্টের জন্য যদি তার প্রস্রাব ধরে রাখতে হয় বেশিক্ষণ, তাদের ক্ষেত্রে আমরা সাবধানতা তাদেরকে বলি যে আপনারা যথাপযুক্ত চিকিৎসাটা আপনারা অতি দ্রুত করে নেবেন। কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে এর? সাধারণত দেখা যায় যে এটি একটি আপনারা জানেন যে যখনই আমাদের দেশে এই ওষুধগুলো দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক খুব অ্যাভেলেবল হয়, আমাদের জন্য এটা খুব কঠিন হয়ে দাঁড়ায় যখন তারা প্রায়শই তারা বলে যে স্যার আমরা তো একটা ওষুধ খেয়ে এখানে এসেছি, এবং দেখা যায় তারা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে চলে আসেন। এবং অ্যান্টিবায়োটিকদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা কালচার করি পরবর্তী সময়ে তার রেজিস্ট্যান্ট গ্রো করে যায়। এই ক্ষেত্রে আমি যারা এই বিষয়ে যারা বিশেষ করে বা বাংলাদেশের যারা রোগীরা আছেন, তাদেরকে আমার একটু ব্যক্তিগত পরামর্শ হলো যে আপনারা কখনোই এই ধরনের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধগুলো সেবন করবেন না। এবং সাধারণত আমরা বলে দেই যে যদি প্রস্রাবের জ্বালা পড়া কিন্তু অন্য কারণে হতে পারে, এটি যে শুধু ইউরিনারি ইনফেকশনের কারণে যে প্রস্রাবের জ্বালা পড়া হয় ব্যাপারটি তা নয়। সুতরাং আপনি যদি একটা ডাক্তারের পরামর্শ নেন, তখন সে বুঝতে চেষ্টা করবে যে এটা কি ইউরিনারি ইনফেকশনের কারণে হলো নাকি অন্য কোনো কারণে প্রস্রাবের জ্বালা পড়াটা হলো, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা আমরা ওইভাবেই করে থাকি। যদি দেখা যায় যে ইউরিনের ইনফেকশন হয়েছে, তা আমরা একটা কালচার করি, ইউরিনের কালচার করে যে তার যে জীবাণুটা আছে, যে জীবাণুটা কোন ধরনের অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি আছে, সেটা দেখে সাধারণত আমরা ওই ওষুধটা প্রয়োগ করে থাকি। নিশ্চয়ই স্যার, আমরা অনেকের ক্ষেত্রে এমনটি দেখি যে বারবার আসলে কালচার করা হচ্ছে, কিন্তু কোনো ধরনের গ্রোথ কিংবা কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের জীবাণুর সংক্রমণ পাওয়া যাচ্ছে না, কিন্তু বারংবার তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। সেটি স্যার আসলে কেন হচ্ছে? দেখেন, কিছু কিছু রোগ আছেন, ডিজিজ আছে, যেখানে কিন্তু পার্সেল বেশি থাকা মাইনাস হলো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তা নয়। সুতরাং এই বিশেষ করে এটা আমাদের অনেকেরই একটা মিসডায়াগনোস করে মিসগাইড করেন। দেখবেন যে পার্সেল অনেক আছে, মানে কিন্তু কোনো তার সিমটম নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা তার চিকিৎসাটা করি না, তাকে আমরা অবজারভেশনে রাখি। সুতরাং এটা বুঝতে হবে যে যখন কালচারে তার সিমটম আছে, আমি কিন্তু প্রথমে আপনাকে বলেছি তার উপসর্গগুলো আছে, এবং সাথে তার পরীক্ষা নিরীক্ষা আপনার তার জীবাণুটা ধরা পড়লো, তখনই কিন্তু আপনি তার প্রপার চিকিৎসাটা করবেন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, পরবর্তীতে আসলে চিকিৎসকের শরণাপন্ন হননি, কোনো চিকিৎসা পদ্ধতিও গ্রহণ করেননি, পরবর্তী জীবনে কি কি সমস্যায় তিনি পড়তে পারেন? হ্যাঁ, আপনি ধরেন যে এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো,
আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো তার প্রপার চিকিৎসাটা সে যদি না করে থাকেন তাহলে দেখা যায় যে অনেক সময় এটি পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে, মানে কিডনি ইনফেকশনের দিকে চলে যায় এবং একসময় জটিলতা রাইজ করে এবং দেখা যায় যে যাদের এরকম ক্রনিক পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে তখন কিডনি ফাংশনটাই তার নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের এরকম হয় যে কিডনিকে স্যাক্রিফাইস পর্যন্ত করতে হতে পারে। এছাড়াও ধরেন অনেক ধরনের জটিলতা তৈরি হয়, যেমন ধরেন স্টোন ডিজিজ, সেটাও কিন্তু হতে পারে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে। অথবা ধরেন যে যাদের ক্ষেত্রে এরকম রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাদের অন্যান্য প্রবলেমগুলো কিন্তু দেখা দিতে পারে। তো সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা বলি যখনই আপনি আপনার উপসর্গটি বুঝতে পারবেন অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, নাহলে কিন্তু এই জটিলতার থেকে আপনি অন্যান্য শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোতে কিন্তু প্রভাব ফেলতে পারে। স্যার, যাদের আসলে বারংবার এই ইউটিআই হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে কোনো ভিন্নতর কিছু যোগ হচ্ছে কিনা? যাদের বারংবার এরকম ইনফেকশন হচ্ছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি এটার কি কারণে হচ্ছে সেটাকে আমরা ফলো করার চেষ্টা করি। যখন আমরা হিস্ট্রি নেই তাহলে হিস্ট্রিতে নিলে আমরা বুঝতে পারি যে সে যে তার প্রপার লাইফ যেটা লিড করার কথা সেই প্রপার লাইফ লিডিংটা সে করছেন না। তার যে ইনফেকশনটা হচ্ছে, যেটা আমি আপনাকে বলেছিলাম যে হয়তো তার পরিষ্কার পরিচ্ছন্নতাটা সেটাও তার ঠিকমতো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা তাকে কাউন্সেলিং করি এবং তাকে সাবধানতা অবলম্বন করতে বলি। আবার যার বারবার এরকম ইনফেকশন হচ্ছে তার কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কী কারণে হচ্ছে, তখন আমরা ওই স্পেসিফিক কজ খুঁজে পাই, ইটিওলজি খুঁজে পাই, তাহলে সেটার প্রপার চিকিৎসাটা করি। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা এই ধরনের ক্ষেত্রে যে যাদের বারবার এরকম ইনফেকশন হচ্ছে প্রয়োজন বোধে আমরা এর অ্যান্টিবায়োটিকটাকে লং ডিউরেশন আমরা ইউজ করি, অনেক দিন যাবত আমরা এই অ্যান্টিবায়োটিকটাকে প্রয়োগ করি যেন তার এই ধরনের ইনফেকশন থেকে সে রেহাই পেতে পারে। অনেক ক্ষেত্রে স্যার আপনি যেমনটি বলছিলেন যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে ফেলছে অ্যান্টিবায়োটিক, সেটি আসলে রোগীর জন্য কতটুকু ক্ষতিকর? এই ধরনের রোগীদের জন্য আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, কারণ আপনি যখন এরকম বারবার অ্যান্টিবায়োটিকগুলো খাবেন কিন্তু ওই অ্যান্টিবায়োটিক তার সেন্সিটিভ না, কিন্তু সে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নিলেন, তখন দেখা যায় যে ওই অ্যান্টিবায়োটিকের প্রতি তার রেজিস্ট্যান্ট গ্রো করে যায় এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও তখন আপনি দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিকটা কার্যকর থাকছে না। সেই জন্য অ্যান্টিবায়োটিকটা যেন প্রপারলি ওয়েতে থাকে এই একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, যেন অ্যান্টিবায়োটিকটা বাজারে গেলেই যেন রোগীরা যেন এই অ্যান্টিবায়োটিক কিনতে না পারেন, উইদাউট এনি প্রেসক্রিপশন সেই জন্য কোনো অ্যান্টিবায়োটিক তাকে যেন দেওয়া না হয়। তো সেই ক্ষেত্রে আপনার এই সম্ভাবনাটা দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কমে যায়, তখন আমরা এই জটিলতাগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো। অনেক দর্শক স্যার যেটি জানতে চাই সেটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং পানি বেশি খাওয়া, এই দুটির মধ্যে তার সামঞ্জস্যের বিষয়টি কি রয়েছে? পানিটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেক রোগের ক্ষেত্রে আমরা লিমিট করে দিই, আবার যাদের ঘন ঘন ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যেন এটা পরিমাণে একটু বেশি পরিমাণে একটু পানি খাওয়ার জন্য। তাহলে দেখা যায় যে এর কারণটা কি, আপনি যখন পানিটাকে বেশি খাবেন তার জ্বালা পোড়ার পরিমাণটা কমে যাবে এবং তার প্রস্রাবটা বেশি হবে এবং তার ইনফেকশনের সম্ভাবনাটা কারণ এটি নিয়মিত প্রবাহ থাকছে, মানে স্ট্যাগনেন্ট হচ্ছে না। আর যখনই দেখবেন যে কোন মানে স্ট্যাগনেন্ট কোনো কিছুতে কিন্তু জীবাণুটা গ্রো করে বেশি, নিশ্চয়ই, তাই আমরা যদি প্রবাহটা ঠিক মতো থাকে তাহলে কিন্তু আর ওই জায়গায় মানে জীবাণুটাকে ওইভাবে গ্রো করছে না। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে তাকে একটু পানি বেশি খাওয়ার জন্য, এবং তাকে শুধু পানি নয়, আমরা এই ধরনের জ্বালা পোড়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে তাদেরকে আমরা অন্যান্য কিছু খাবারের কথা আমরা বলে থাকি, যেমন ধরেন যে একটু লেবুর পানি, ডাবের পানি, এদেরকে আমরা এদেরকে সাজেস্ট করি যে আপনারা এই ধরনের পানি খেলে এই খাবারগুলো খেলে একটু, বা যেমন আনারসের জুস, তাদেরকে আমরা বলি যে এই ধরনের খাবারগুলো খেলে সাধারণত দেখা যায় যে এই জ্বালা পোড়াগুলো ইনফেকশনের চান্সটা রেটটা একটু কমে যায়। এই ধরনের সাজেশনগুলো আমরা খাবারের ক্ষেত্রে আমরা তাদেরকে বলে থাকি। লাইফস্টাইল মডিফিকেশন, এই বিষয়টির সাথে আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিভাবে জড়িত? হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশনটা আপনাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই মানুষকে গড়ে তুলতে হয়, এবং আমি বিদেশে যেয়ে দেখে এসেছি যে বাচ্চাদেরকে কিন্তু স্কুল কলেজে এটার উপরে ট্রেন্ড আপ করা হয়, কিন্তু আমাদের আর্থসামাজিক বা ধর্মীয় পরিস্থিতির কারণে অনেকগুলোতে এই ট্রেন্ড আপটা তাদেরকে তৈরি করা হয় না, এবং ট্রেন্ড আপ করা হয় না বিধায় তারা অনেক কিছু জানেন না। আপনি যখন তাকে লাইফস্টাইলটা তার কীভাবে তাকে চলতে হবে, একটি বাচ্চা যখন স্কুলে পড়েন সে কীভাবে তার পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, এবং তার পরবর্তী সে যখন বড় হবেন সেভাবে সে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, এই জিনিসগুলোকে যদি আমরা তাকে প্রপার ট্রেন্ড আপ করে তুলতে পারি তাহলে কিন্তু আপনি ধরেন যে এই ধরনের রোগগুলো যেগুলো হয় এই রোগগুলো কিন্তু অনেকাংশেই আপনার কমে যাবে। প্রস্রাবে জ্বালা পোড়ার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা পোড়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।
ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। প্রস্রাবে জ্বালাপোড়া, এটি প্রতিরোধে কি কি করণীয়? প্রস্রাবের জ্বালাপোড়া প্রতিরোধে আমাদের প্রথমেই যেটি করা উচিত সেটি হলো কিছু আমাদের খাবার তালিকায় কিছু পরিবর্তন করা উচিত। খাবার তালিকার ভিতরে যেমন অতিরিক্ত ঝাল পড়া খাবারগুলোকে পরিহার করা উচিত, এবং খাবারের তালিকায় যে যাদের এই প্রস্রাবের জ্বালাপোড়ার ইয়েটা বেশি থাকে, যাদের প্রায়শই জ্বালাপোড়াটা হয়, তাদের পানিটাও নিয়মিত পরিমাণে পানি পান করা উচিত। এবং খাবার তালিকার ভিতরে ভিটামিন সি জাতীয় খাবারগুলোকে আমরা বেশি পরিমাণে খেতে পারি। ভিটামিন সি জাতীয় খাবারগুলো সাধারণত এই জ্বালাপোড়াকে কিছুটা রোধ করে থাকে। এবং আপনাকে বলেছিলাম যে যেমন লেবুর পানি অথবা আনারসের জুস, আমরা অনেক সময় কিন্তু ডাবের পানি এবং ওরসালাইন পর্যন্ত সাজেস্ট করে থাকি, যে এই ধরনের খাবারগুলো খেলে সাধারণত এই জ্বালাপোড়াটা অনেকাংশে কমে আসে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রস্রাবে জ্বালাপোড়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা হরমোনজনিত রোগ, এবং দেখা যায় যে যে মেয়েটি পিসিওতে ভুগছে তার মা কিংবা খালা কিংবা তার বোনেরও হয়তো ইতিহাসটি রয়েছে। এবং যখন একজন মা আমাদের কাছে আসে তখন হয়তো উনি মেয়েটিকে নিয়ে আসছেন 14 বছর বয়স, 13 বছর বয়স, মেয়েটির বয়স মানে ওজন 85 কেজি।
এবং দেখা যাচ্ছে যে মেয়েটি একেবারেই মানে মানসিকভাবে খুব মানে বিপর্যস্ত। সে খুব অসহায়ভাবে তাকিয়ে আছে যে আমার কি হয়েছে, আমি কেন এরকম মুটিয়ে যাচ্ছি, আমার মুখে ব্রণ হচ্ছে কিংবা আমার গোঁফ উঠে যাচ্ছে, আমার ছেলেদের মতন হেয়ার উঠছে, প্লাস আমার চুল পড়ে যাচ্ছে এবং আমার পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।